রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 সকাল 10টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তামিমুর রহমান তন্ময়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার যাচ্ছি পুরো সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা। কূটনৈতিক সূত্র জানায় ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। ভারতের পররাষ্ট্র সচিব মঙ্গলবার সকালে ঢাকায় আসেন। আজ পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে তিনি দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্যেই ঢাকায় এসেছেন শ্রীংলা। করোনা চিকিৎসার উপকরণ বিনিময়ে রোহিঙ্গা প্রত্যাবাসন সহ বিভিন্ন ইস্যুতে তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে। আজই তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। ভারতের পররাষ্ট্র সচিব হওয়ার পর এটি ঢাকায় তার দ্বিতীয় সফর। এর আগে চলতি বছর 2রা মার্চ দুদিনের সফরে ঢাকায় এসেছিলেন শ্রীংলা। ব্যবসায়ীদের নয়, দলের দীর্ঘদিনের পরীক্ষিত ও ত্যাগী এবং দুঃসময়ে যারা কাজ করেছেন তারাই পাবেন ঢাকা 5 ও 18 আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন। অনুপ্রবেশকারীদের মনোনয়ন দেওয়া হবে না, এমনকি তাদের প্রশ্রয়দাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই বলছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্টে বিস্তারিত। রাজধানী ঢাকার দুই প্রান্তের দুই আসন, ঢাকা 5 এবং ঢাকা 18, একটি যাত্রাবাড়ি ডেমরা নিয়ে আরেকটি উত্তরা ও আশপাশ। দুই আসনের সংসদ সদস্য সম্প্রতি মৃত্যুবরণ করলে আসন দুটি শূন্য হয়। এই দুই আসনে ক্ষমতাসীন দলের এমপি ছিলেন দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত দুই নেতা। এ দুই আসন বাদেও আরও 3টি আসনে এরই মধ্যে দলীয় মনোনয়ন বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। দলের ভিতরে প্রার্থী বাছাইয়ের কাজও শুরু হয়েছে। ত্যাগী ও পরিশ্রমী নেতারাই পাবেন এবারে দলীয় মনোনয়ন, এমন স্পষ্ট আভাস দিচ্ছেন দলের কেন্দ্রীয় নেতারা। বিশেষ প্রয়োজনে বা হয়তো বিশেষ কারণে একেবারে রাজনীতিবিদদের বাইরেও দু একজন মনোনয়ন পেয়ে থাকেন, কিন্তু সবসময় সেটার প্রবৃত্তি হবে এমনটা ভাবার কোনো কারণ নেই। আমাদের যে উপনির্বাচন যেগুলো হবে সেগুলোতে দলের ভিতর থেকেই হয়তো মনোনয়নের ক্ষেত্রে অগ্রাধিকার হিসেবে বিবেচিত হবে। যে উত্তরায় যে সিটটি যে আসনটি খালি হয়েছে, এখানে অ্যাডভোকেট সারা খাতুন ছিলেন, তো তিনি একজন ত্যাগী মানুষ ছিলেন। তার স্থলবেশিত একজন ত্যাগী মানুষ দ্বারাই হতে হবে। ডেমরা আসনে দেখেন, সেখানে হাবিবুর রহমান মোল্লা সাহেব ছিলেন, তিনি মাঠ পর্যায়ের নেতা ছিলেন। সেখানে একটি মানুষ দিতে হবে যে মানুষটির কর্মী বান্ধব, যে মানুষটির স্যাক্রিফাইস আছে পার্টির জন্য। একই সাথে দলে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার কাজ চলছে। কে কিভাবে কার মাধ্যমে প্রবেশ করেছে তাও খতিয়ে দেখা হচ্ছে। কারো না কারো সুপারিশে ঢুকছেন, কারো না কারো তদবিরে ঢুকছেন। কাজে তারা তাদের যেমনি অনুপ্রবেশকারীদের ছাঁটাই করা প্রয়োজন, তেমনি এ ধরনের অনুপ্রবেশকারী আদর্শ বিরোধী লোক যারা ঢুকাবে তাদেরকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কোন জেলায় কোন উপজেলায় কারা কিভাবে প্রবেশ করলেন সেগুলো একটা তালিকা করা হয়েছে। এই তালিকা ইতিমধ্যেই জেলা পর্যায়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে নির্দেশনাও দেওয়া হয়েছে অন্য দল থেকে কোনো বিতর্কিত ব্যক্তি আওয়ামী লীগে যোগদান করবে এটা আমরা গ্রহণ করতে পারি না। আসন্ন উপনির্বাচন সামনে রেখে ক্ষমতাসীন দলের মনোনয়নের জন্য এখনই শুরু হয়েছে দৌড়ঝাঁপ। অনেকে এলাকায় পোস্টার, ব্যানার, ফেস্টুন সাটিয়েছেন, করছেন গণসংযোগও। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। টানা 15 দিন ডিউটি ও হোটেলে থাকা বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ করোনা হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। হাসপাতালের দায়িত্ব পালনের পর নিজ দায়িত্বে আইসোলেশনে থাকার বিষয়টি তারা মেনে নিতে পারছেন না। বলছেন এতে নিজেরা সহ তাদের পরিবার ঝুঁকির মধ্যে পড়বেন। এদিকে হোটেলে থাকার বিষয়টি বাতিল হয় ব্যাপক আকারে আর্থিক ক্ষতির মুখে পড়বেন বলে জানিয়েছেন হোটেল কর্তৃপক্ষ। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। দেশে করোনা সংক্রমণ দেখা দেবার পর শুরু থেকে করোনা চিকিৎসায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের তাদের পরিবারের কাছ থেকে আলাদা থাকার জন্য পৃথক আবাসনের ব্যবস্থা করেছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। বিনা খরচে তাদের হোটেলে থাকার ব্যবস্থা করে সরকার। এছাড়া 7 দিন হাসপাতালে ডিউটি করে পরের 14 দিন হোটেলে কোয়ারেন্টাইনে থাকতো তারা। কিন্তু ঈদের আগে 29 জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয় এক পরিপত্র জারির মাধ্যমে আগে নিয়ম বাতিল করে।
নতুন নিয়ম অনুযায়ী স্বাস্থ্যকর্মীরা টানা 15 দিন দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালন শেষে 15 দিন নিজ উদ্যোগে কোয়ারেন্টাইনে থাকবেন। এই সময় তারা হোটেলে আবাসন সুবিধা পাবেন না। একটানা 15 দিন করলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার ইনফেকশন হওয়ার চান্সটা অনেক বেশি বেড়ে গেল, কারণ প্রতিদিনই আপনার এক্সপোজার রেটটা বেড়ে যাচ্ছে। প্লাস তারপরে আপনি আলাদাভাবে কোয়ারেন্টাইন করতে থাকার ব্যবস্থাটা করতে পারছেন না। বা এখানে সবারই যদি কোয়ারেন্টাইনের ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে সবারই সমস্যা হওয়াটাই স্বাভাবিক, কারণ হচ্ছে ভালো মতো ব্যবস্থা করা না হয় এক্ষেত্রে তো সাফারার করবেই না ফ্যামিলি মেম্বাররা, এফেক্টেড হওয়ার চান্স তো 100%। এদিকে হোটেলে চিকিৎসক নার্সদের আবাসন সুবিধা বাতিলের ফলে ব্যাপক আকারে ক্ষতির আশঙ্কা করছেন হোটেল কর্তৃপক্ষ। এই হোটেলগুলিতে যদি ডাক্তার নার্সদেরকে রাখে তাহলে এই শিল্পটা, এই হসপিটালিটি শিল্পটা হয়তোবা ঢাকাতে এই 50-60টা হোটেল সার্ভাইভ করবে, যেটা করার প্রয়োজন আছে, ভীষণভাবে প্রয়োজন। এখানে যারা কর্মচারীরা তারা যদি চাকরি হারা হয়ে যায় এবং তাদের যদি চাকরি না থাকে, তাদের কিন্তু আবারও নতুন করে একটা হোটেল চালু করতে অনেক বেশ দিতে হবে এবং অনেক সময় লাগবে। তবে স্বাস্থ্যকর্মীদের জন্য নতুন নিয়ম কিছু পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। আলোচনা হয়েছে ডিজি মহোদয় স্যার, আমাদের মন্ত্রী মহোদয়, আমাদের সচিব মহোদয়ের সাথে আলাপও করেছেন। এখনো ফাইনাল না, হয়তো কিছুটা পরিবর্তন আসতে পারে। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা এই পরিপত্র প্রত্যাহার চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বিএমএ। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। করোনার ধকল কাটিয়ে সচল হচ্ছে দেশের আবাসন খাত। সরকার ঘোষিত প্রণোদনা কিংবা নানা সুযোগ সুবিধায় উদ্বুদ্ধ হচ্ছে এই খাতের ক্রেতারা। রিহাব সভাপতির আশা, আগামী ডিসেম্বর নাগাদ পুরো গতিশীলতায় ফিরবে এই আবাসন খাত। এদিকে দেশের জমি বেচাকেনা বা হস্তান্তর প্রক্রিয়ায় এসেছে অনেকটাই স্বাভাবিকতা, আর তাই বাড়ছে রাজস্ব আদায়, জানাচ্ছেন ফখরুল ইসলাম। মানুষের মৌলিক চাহিদার অন্যতম আবাসন খাত। করোনার গত 5 মাসে প্লট ও ফ্ল্যাট ক্রয় থমকে গেলেও বিপুল অর্থলগ্নিকারী খাতটি ধাক্কা সামলে আবারও ঘুরে দাঁড়াচ্ছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, সরকার ঘোষিত প্রণোদনা, রেজিস্ট্রেশন ফি কমানো ও কালো টাকা বিনিয়োগের সুযোগ এই খাতটিকে আবারও চাঙ্গা করতে শুরু করেছে। তবে করোনার কিছুটা প্রভাব রয়েছে শ্রমিক সংকট সহ বেশ কয়েকটি উপখাতে। রেজিস্ট্রেশন কস্ট কমানো, অপ্রদর্শিত আয় বিনা কোনো প্রশ্নে এই সেক্টরে ব্যবহার করার যে সুযোগটা দিয়েছে, এটা কিন্তু আমাদের কাস্টমারদেরকে উদ্বুদ্ধ করছে। অ্যাকচুয়ালি কি টোটাল ইকোনমি কিন্তু ঘুরে দাঁড়াতে শুরু করেছে। এদিকে সাধারণ মানুষের জমি বেচাকেনা বা হস্তান্তরে ফিরেছে স্বাভাবিক অবস্থা। করোনার প্রভাব কমে আসায় বেড়েছে ভিড়, রেজিস্ট্রি অফিসগুলো হয়ে উঠছে কর্মচঞ্চল। মার্চে ঢাকা জেলায় যেখানে দলিল রেজিস্ট্রি হয়েছে 16,437টি, করোনার প্রভাব কাটিয়ে জুলাইয়ে সেটি 14,246টি। নিবন্ধন অধিদপ্তরের হিসাব অনুযায়ী বিগত 12 বছরে 4,68,68,729টি রেজিস্ট্রিকৃত দলিলে আয় হয়েছে 93,749 কোটি টাকা, যেখানে মাসে আয় দাঁড়িয়েছে 651 কোটি টাকা। আর করোনায় শুধু মে মাসে রাজস্ব আয় হয়েছে 529 কোটি টাকা। রেভিনিউ আদায় হচ্ছে, আমরা স্ট্যাম্প, রেজিস্ট্রেশন ফি, লোকাল গভর্নমেন্ট ট্যাক্স, ভ্যাট, উৎসকর এগুলো তো আদায় করি। কোভিড-19-এর পূর্বে আমাদের রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের যে কাজের গতি ছিল, বর্তমানে একেবারেই সেই স্বাভাবিক অবস্থায় চলে এসছে। স্বাস্থ্যবিধি এগুলো যেভাবে আছে সেগুলোকে আমরা মেনে আমরা সেই সেবাটা দিচ্ছি। আধুনিক আবাসনে সিঙ্গেল ডিজিটের ঋণ সুবিধায় আগ্রহ বেড়েছে ক্রেতাদের। তবে সরকার এগিয়ে আসলেও ব্যাংকগুলো থেকে ততটা সাড়া মেলেনি বলে জানালেন রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশনের সভাপতি। ইকোনমিতে যখন ক্রাইসিস সৃষ্টি হয় তখন কিন্তু সবচেয়ে প্রথম এফেক্ট করে হতেছে হলো আবাসনকে। এই মুহূর্তে হয়তো এটার একটা প্রতিফলন আসবে না, তবে আমার যেটা বিশ্বাস যে ডিসেম্বর নাগাদ আমরা কিন্তু একটা ভালো দিক দেখতে পাবো। সবকিছু মিলিয়ে দেশের অর্থনৈতিক গতিশীলতার উপর নির্ভর করেই আবাসন খাত আরও সমৃদ্ধ হবে বলে আশা সংশ্লিষ্টদের। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে 3 কিশোর নিহতের পর বেরিয়ে আসছে কর্মকর্তাদের নানা অপকর্মের ফিরিস্তি। গেল বছর টাকার বিনিময়ে এক কিশোরকে খুন করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সদ্য বরখাস্ত সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাসুদের বিরুদ্ধে। এই বিষয়ে নিহতের বাবা একটি হত্যা মামলাও করেছিলেন। বিচারহীনতার সংস্কৃতি কর্মকর্তাদের বেপরোয়া করে তুলেছিল বলে মনে করেন মানবাধিকার কর্মীরা। যশোর থেকে রিপন হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গাইবান্ধার সদর থানায় হওয়া চুরির মামলায় 2019 সালের 12 মে গ্রেফতার হয় কিশোর
নূর ইসলাম। পরে গাইবান্ধা ম্যাজিস্ট্রেট কোর্ট তাকে জামিন না দিয়ে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠান। 19 জুন রাতে পরিবারের কাছে খবর আসে নূর ইসলাম অসুস্থ। ওই রাতেই মৃত্যু হয় তার। সে সময় কেন্দ্র কর্তৃপক্ষ জানায় আত্মহত্যা করেছে নূর। যদিও নূরের পিতার দাবি, টাকার বিনিময়ে নূরকে হত্যার পর আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন কেন্দ্রের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাসুদ। কিন্তু এটা তো আমি কোন প্রকারের বিষয় আমার ফাঁসির মরা ওরা নিজেরাই মারি ফেলছে। সম্পূর্ণ দোষ হলে আল মাসুদ জেলা সাহেব, মহাপরিচালক আল মাসুদ জেলা সাহেবের দোষ। 1 টাকার কন্ট্রাক্ট করে মারাইছে। আত্মহত্যার কোনো আলামত জব্দ হয়নি। সেই মামলাটি আমি করেছি, অজ্ঞাতনামা আসামি দিয়েও 302-এর মামলা করেছি, যে মামলাটি সিআইডি, যশোরের সিআইডি এখন তদন্ত করছে। 3 কিশোর নিহতের ঘটনায় কেন্দ্রের সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর থেকেই বেরিয়ে আসছে কর্মকর্তাদের একের পর এক নানা অপকর্ম। মানবাধিকার কর্মীরা বলছেন, বিচারহীনতার সংস্কৃতি এসব অপরাধীদের প্রশ্রয় দিয়েছে। গলায় দড়িতে বলে যে ইয়ে হয়ে গেছে, কে আত্মহত্যা করে। এই ঘটনা তো নতুন না, এত পুরনো ঘটনা। মানে প্রতি বছরই কেউ হয়তো গলায় ফাঁস দিয়ে মারা যায়, কেউ হয়তো গলা কেটে মারা যায়, কিন্তু বছর বছর 2-1টা মরে এখানে। কর্মকর্তাদের অবশ্যই সঠিক তদন্ত করে এদের শাস্তির মানে যথাযোগ্য শাস্তি, কঠিন শাস্তির আওতায় নিয়ে আসা উচিত। সব বিষয়ে তদন্ত চলছে বলে জানান সমাজসেবা অধিদপ্তরের পরিচালক ও তদন্ত কমিটির প্রধান সৈয়দ মোহাম্মদ নুরুল বশির। এই বিষয়গুলো আমরা তদন্তকালে অবশ্যই পর্যবেক্ষণ করব যে কেন এরকম, কোথায় কোথায় অনিয়ম আছে। গত বৃহস্পতিবার কর্মকর্তাদের পৈশাচিক নির্যাতনে মারা যায় বন্দী থাকা 3 কিশোর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 সকাল 10টার সংবাদে পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, আর সংবাদ দিয়ে ফিরছে বিরতির পরেই। সঙ্গে বিরতির পর স্বাগত আরেকবার, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে জানাবো দেশের বন্যা পরিস্থিতির খবর। দীর্ঘমেয়াদী বন্যায় আবারও বাড়ছে যমুনা ও পদ্মার পানি। 2 মাসের বেশি সময় ধরে পানির নিচে সিরাজগঞ্জের বিস্তীর্ণ এলাকা। এছাড়াও রংপুর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের কোনো উদ্যোগ এখনো নেওয়া হয়নি। এ ব্যাপারে বিস্তারিত জানাতে সিরাজগঞ্জ, ধামরাই, রংপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যুক্ত হচ্ছে আব্দুস সামাদ সায়েমের সঙ্গে। সায়েম, সিরাজগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির খবর আমাদেরকে জানাবেন। ধন্যবাদ তন্ময়, আপনাকে জানিয়ে রাখি, চতুর্থ দফা কিন্তু যমুনা নদীর পানি বৃদ্ধি পায় কিন্তু এখনো কিন্তু সিরাজগঞ্জের লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছে। আর এই সমস্ত মানুষ কিন্তু আসলে যে এই যে বন্যার কারণে যে ভাঙন এবং এই যে বৃষ্টি, এইগুলো নিয়ে কিন্তু চরম দুর্বিষহ অবস্থার মধ্যে জীবনযাপন করছে। দীর্ঘস্থায়ী বন্যায় বসত বাড়িগুলো কিন্তু পানিতে থাকায় নষ্ট হয়ে গেছে এবং প্রতিদিন কিন্তু নদী ভাঙনে বিলীন হচ্ছে কিন্তু বসত বিটা, এবং এই সমস্ত মানুষ কিন্তু নিঃস্ব হয়ে পড়ছে। কিন্তু আসলে যে সরকার বা পানি উন্নয়ন বোর্ড থেকে যে ব্যবস্থা গ্রহণ করতে, তা কিন্তু এখনো সেভাবে করা হয়নি, যে কারণে এই সমস্ত মানুষের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। এই বন্যাকালীন সময় কিন্তু এই সমস্ত যারা মানুষ রয়েছে তারা কিন্তু আসলে সরকারি সহযোগিতা কিন্তু প্রাপ্য, কিন্তু সেই সহযোগিতা কিন্তু আসলে তেমনভাবে কিন্তু দেওয়া হচ্ছে না। মাত্র 10 কেজি করে চাল দেওয়া হচ্ছে, যা একবারে দেওয়া হচ্ছে, একজন পরিবারের 10 দিন চলছে। তারপর থেকে কিন্তু এই যে কর্মহীন বন্যা কবলিত মানুষ, তারা কিন্তু আসলে এই অনেক অনাহারে, অর্ধাহারে এবং জীবনযাপন করছে। কেউ অবদাবাদী জীবনযাপন করছে, সেখানে পানির সংকট, খাদ্যর সংকট রয়েছে, এবং যারা পানিতে রয়েছে তাদের হাত পা ঘা শুরু হয়েছে। রায়জগার না থাকায় কিন্তু তারা সেই ওষুধ যে কিনবে, সেই ওষুধের সামর্থ্য নেই। এর মধ্যেও কিন্তু আসলে এই যে দরিদ্র মানুষ যেগুলো রয়েছে, তাদের যে ঋণের কিস্তি রয়েছে, সেই কিস্তির যে সমস্ত সমিতি, তারা কিন্তু তাদের উপরে মানসিক যে চাপ, সেই চাপ প্রয়োগ করছে। সব মিলে কিন্তু আসলে সিরাজগঞ্জের যারা বন্যা কবলিত রয়েছে, তারা কিন্তু অনেক দুর্বিষহ অবস্থার মধ্যে জীবনযাপন করছে। আবার ফসল হারিয়ে কৃষক যারা রয়েছে, তারা কিন্তু আরো দুশ্চিন্তার মধ্যে রয়েছে। এই অবস্থা কিন্তু আসলে যে এই যে বন্যা কবলিত যারা মানুষ রয়েছে, তারা কিন্তু আসলে এই বন্যাকালীন সময় তাদের সংকট কাটানোর জন্য কিন্তু যে সহায়তা, সেই সহায়তা দাবি করেছেন, এবং যারা ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছে, তারা কিন্তু আসলে পুনর্বাসনের দাবি করেছে। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতি সর্বশেষ। আমরা চলে যাব, আমাদের আরেক সহকর্মী রয়েছে সাভারের ধামরায়, নাজমুলের কাছে। নাজমুল।
ধন্যবাদ সায়েম, আপনি যেমনটি সিরাজগঞ্জ থেকে আমাদেরকে বন্যার চতুর্থ দফা বন্যার খবর আমাদেরকে জানাচ্ছিলেন। আমি রয়েছি এবার ধামরাই রূপনগর এলাকায়। এখানে কিন্তু দ্বিতীয় দফা বন্যার শুরু হয়েছে এবং বন্যা কিন্তু এখানকার যারা বানবাসী মানুষ তারা কিন্তু আসলে জীবনের ঝুঁকি নিয়ে এখন তারা রাস্তায় কিন্তু তারা তাঁবুটা নিয়ে রয়েছে। আমি একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। আপনারা এখানে রাস্তাঘাট পানি, ঘরে সব পানি উঠে গেছে, কি অবস্থা? আমাদের মনে করেন সব ডুবে গেছে, আমাকে পরিস্থিতি খুব খারাপ, খাওয়া খাদ্য কষ্ট, থাকায় কষ্ট, নৌকায় বসবাস করতেছি, কিছু মনে করেন টানের রাস্তাঘাটে আছি, খুব পরিস্থিতি খুব খারাপ দাঁড়াইছে, আমাদের থাকাটা মনে করেন খুব কষ্ট। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটা আসলে আমি একটু দেখাতে চাই যে এখানকার যারা ঘর বাড়ি সেগুলো কিন্তু এখন পানিতে এখনো ডুবে আছে এবং এই রাস্তায় কিন্তু মানুষ তারা অবস্থান নিয়ে আছে। আপনাদের কিন্তু সড়কের যে অবস্থা আমরা একটু দেখাতে চাই যে তারা কিন্তু রাস্তায় মানবতার সাথে জীবনযাপন করছে। সেখানে কিন্তু রাস্তার উপরে লোকজন কিন্তু তারা তাঁবুটা নিয়ে ঘর বানিয়ে সেখানে রয়েছে এবং আমরা একটু দেখাতে চাই যে এখানের অবস্থা আপনি দেখছেন যে এই যে ঘরটি সেখানে কিন্তু মানুষ পানির মধ্যে। চাচা, আপনার সাথে একটু কথা বলতে চাই, এই বন্যার মধ্যে আপনারা এখানে কিভাবে রয়েছেন? বন্যার মধ্যে আমরা এতে অবস্থায় এই যে রুটের পার দিয়ে তাম্বু টানাই রয়েছি। ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছেন এখানকার মানুষ তারা কিন্তু মানবতার জীবনযাপন করছে এবং এখানকার যারা জনপ্রতিনিধি তাদেরকে কোনো খোঁজ খবর নিচ্ছে না। এই ছিল আমার কাছে ধামরাই রূপনগর বন্যার সর্বশেষ খবর। চলে যাচ্ছি আমার আর এক সহকর্মী রয়েছে রংপুরে, মানিকের কাছে। মানিক, ধন্যবাদ নাজমুল। আপনি যেমনটি সাভারের ধামরাইয়ের বন্যা খবর জানিয়েছিলেন, অনুরূপ আমি রংপুর লালমনিরহাটে তিস্তার বিধৌত এলাকার বন্যার খবর জানানোর জন্য তিস্তা উপকূলে অবস্থান করছি। একটি বিষয় বলে রাখি, তিস্তার পানি কমে গেলেও কিন্তু রয়ে গেছে ক্ষতচিহ্ন, অর্থাৎ যে চরাঞ্চল যে দুর্ভোগ সেটি কিন্তু এখনও কাটেনি। রয়েছে ফসল হারানোর দুঃস্বপ্ন। আগামী দিনে কৃষকরা কী করবে সেই দুঃস্বপ্নে কিন্তু তারা বিভোর রয়েছে। রাস্তাঘাট যে ভেঙ্গে যে চুরমার হয়েছে সেই দুঃস্বপ্ন কিন্তু তাদের তারা করছে। তার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে কিন্তু তারা কিন্তু দুর্বিষহ জীবনযাপন করছে। একটা চরের বাসিন্দার সাথে কথা বলতেছে। আপনি তো এই চরের বাসিন্দা, তো কি কি সমস্যা আপনারা পড়েছেন? তিস্তা নদী ভাঙনতের শেষ, একটা ধান টান একের সমস্ত রাস্তাঘাট সমস্ত ভাঙি ফেলাইছে। বাড়ির পানি 2 মাস থেকে বাড়ির পানি, তিস্তা নদীর বেরি বান চাই আমরা। ফসল টসলের কেমন ক্ষতি হয়েছে? ফসল একবারে হয়ে নেই, সম্পূর্ণ ক্ষতি। ফসল নাই, খাবো কি? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা কথা বলছিলাম চরের বাসিন্দার সাথে, তিনি বলছেন যে ফসল তো নষ্ট হয়েছে, যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়েছে। এমন অবস্থায় তাদের আগামী দিনগুলো কিভাবে চলবে এইটি নিয়ে তারা কিন্তু চরের মানুষ কিন্তু দিশেহারা হয়ে পড়েছেন। একটি বিষয় বলে রাখি, রংপুর অঞ্চলের 654টি চর রয়েছে, 654টি চরেরই কিন্তু বেহাল দশায় পড়েছে চর অঞ্চলবাসী। ফসল যেমন নষ্ট, অন্যদিকে যোগাযোগ ব্যবস্থা ভেঙে তাদের আগামী দিনে চলার পথ রুদ্ধ হয়ে গেছে। তো তন্ন এই ছিল আমার কাছ থেকে তিস্তার চর থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছে আপনার কাছে স্টুডিওতে। রিপন, আপনাকে ধন্যবাদ। দর্শক, দেশের বন্যা পরিস্থিতির খবর আমাদেরকে জানাচ্ছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সহকর্মীরা। হাসপাতালের মেঝেতে হাঁটু পানি, জরুরি বিভাগ, শিশু ওয়ার্ড সহ বেশিরভাগ এলাকা পানির নিচে। বলছিলাম চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের কথা। জোয়ারের পানি আর অতিবৃষ্টিতে প্রায়ই এমন অবস্থা হয় এই হাসপাতালটির, আর এতে চরমভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। চট্টগ্রাম থেকে নয়ন বরাজোয়ার তথ্যচিত্রে টেক্সট রিপোর্ট। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে চট্টগ্রামে গত 2 দিন ধরেই চলছিল থেমে থেমে বৃষ্টি। জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নগরীর বেশ কিছু এলাকায়। নিচু এলাকা হওয়ায় প্রতিদিন একটি নির্দিষ্ট সময় জোয়ারের পানিতে নিমজ্জিত থাকে নগরীর আগ্রাবাদে অবস্থিত মা ও শিশু হাসপাতালের নিচতলা। টানা কয়েকদিনের বৃষ্টিতে কোমর পানিতে তলিয়ে গেছে হাসপাতালটি। আমরা নিচতলা ভর্তি হয়েছিলাম 35 নম্বর ওয়ার্ডে, এখন আমাদেরকে 4 তলা তুলে দিয়েছিল পানি খাওয়ার কারণে। দেখছেন তো ভাইয়া, অনেক অসুবিধা হচ্ছে, এখন কি আর করা, বাধ্য হয়ে তো আসতে হয় এখানে। বাইরে হতে পারতেছি না, কিছু নিতে পারতেছি না, পানির জন্য তলায় যাচ্ছে। হাসপাতালটির নিচতলায় রয়েছে জরুরি বিভাগ, বহির্বিভাগ, শিশু বিকাশ কেন্দ্র, ইএনটি ও 80 শয্যার শিশু ওয়ার্ড। জোয়ারের পানি আসলে শিশু রোগীদের উপরের তলার ওয়ার্ডে স্থানান্তর করতে হয় গাদাগাদি করে। এখন সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে আমাদের ক্যান্সার রোগীরা যারা আছে, তারা হচ্ছে বেশিরভাগই হচ্ছে আপনার দুর্বল থাকে,
তারা হাঁটাচলা করতে পারে না, তাদের আপনার ট্রলিতে করে বা আপনার স্ট্রেচারে করে আনা নেওয়া করতে হয়। এই কারণে হচ্ছে আমাদের রোগীদের বেশি কষ্ট হয়ে যাচ্ছে। বছরের পর বছর এই সমস্যার সমাধান না হওয়ায় সিডিএর জলাবদ্ধতা নিরসনে মেঘা প্রকল্পের কাজের ত্রুটি নিয়ে প্রশ্ন তুলেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বন্দর কর্তৃপক্ষ মহেশখালীর উপরে বাদ দিয়েছিল, সেটাও কিন্তু আপনার পরিকল্পনা সঠিক হয় নাই। এর পরবর্তীতে সুইচ গেট দেওয়ার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে, এটা কিন্তু দীর্ঘসূত্রতা। একটা সুইচ গেট করতে তো 4 বছর লাগে না। আবারও সেই পুরনো আশ্বাসের বাণী শোনালেন সিডিএ চেয়ারম্যান। পানি জমে থাকে, ওইটা আপনার কত আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে সরে যাচ্ছে, বা ম্যাক্সিমাম 2 ঘন্টার মধ্যে। কাজটা যখন পুরো সম্পন্ন হবে তারপরে আমার মনে হয় ইনশাল্লাহ চিটাগাংয়ের জলাবদ্ধতা কমে যাবে। ইনডোর ও আউটডোর মিলিয়ে প্রতিদিন হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসেন অন্তত 1,500 রোগী। এর মধ্যে প্রসূতি মা এবং নবজাতকের সংখ্যাই বেশি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 সংবাদে পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আর একবার, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। সেনা অভ্যুত্থান ঘটেছে পশ্চিম আফ্রিকার দেশ মালিতে। মঙ্গলবার বিদ্রোহী সেনাদের হাতে আটক হয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম কেইটা এবং প্রধানমন্ত্রী বোবো সিসে। আর সেখানে বন্দী অবস্থায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ইব্রাহিম বুইবাকার কেইটা। আসমাতুলির ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার সকালে মালির রাজধানী বামাকো থেকে 15 কিলোমিটার দূরের একটি প্রধান সামরিক ঘাঁটিতে গুলি ছোড়ার মধ্য দিয়ে শুরু হয় এই অভ্যুত্থানের। ওই দিন দিনভর বিক্ষিপ্তভাবে রাজধানীতে বিদ্রোহী সেনারা সরকারি বাসভবনে আগুন দেয়। আর রাতে সামরিক বাহিনী প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের আটক করেন। আর সেখানেই পদত্যাগের ঘোষণা দেন প্রেসিডেন্ট ইব্রাহিম কেইটা। আমি মনে করি এই পরিস্থিতির একটি নিজস্ব বাস্তবতা ও সত্যতা রয়েছে। আমি এই মুহূর্ত থেকে প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগের এবং সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দিচ্ছি। এজন্য দেশবাসীর প্রতি আমার কোনো ক্ষোভ বা রাগ নেই, বরং তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এই বিগত দিনগুলোতে পাশে থাকার জন্য। 2018 সালে দ্বিতীয় দফায় ক্ষমতায় আসা প্রেসিডেন্ট কেইটার পদত্যাগের দাবিতে বেশ কিছুদিন ধরেই আফ্রিকার এই দেশটিতে বিক্ষোভ চলছিল। তার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থনৈতিক অব্যবস্থাপনার পাশাপাশি কেইটার শাসনামলে মালিতে জাতিগত সহিংসতা বৃদ্ধি এবং দেশটির সার্বিক নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে বলে অভিযোগ দেশবাসীর। আর এসবের বিরুদ্ধে সরকার পতনের আন্দোলনে নামে মালির জনগণ। মালির সব জনগণ এই দিনটির জন্য অপেক্ষা করছিল। তার পদত্যাগে আমরা খুবই খুশি। উপরওয়ালাকে ধন্যবাদ। এদিকে এই বিদ্রোহের নিন্দা জানিয়ে সেনাদের ব্যারাকে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে অঞ্চলটির দেশগুলোর জোট দ্য ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস ইকোওয়াস। এই ঘটনার নিন্দা জানিয়েছে দেশটির সাবেক ঔপনিবেশিক শক্তি ফ্রান্সও। আসমাতুলি, নিউজ 24। মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ডেমোক্রেটিক দলের আনুষ্ঠানিক মনোনয়ন পেলেন 77 বছর বয়সী জো বাইডেন। মঙ্গলবার দলটির সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিসেবে ডেমোক্রেটিক পার্টি থেকে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়। এই ঘটনায় তাকে অভিনন্দন জানান সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার। বলেন, এমন অস্থির সময়ে যুক্তরাষ্ট্রে জো বাইডেনের মতো যোগ্য ব্যক্তির প্রয়োজন। এছাড়াও বাইডেনকে সাধুবাদ জানিয়ে ট্রাম্প প্রশাসনকে বিশৃঙ্খলার কেন্দ্র বলে মন্তব্য করেছেন দেশটির আরেক সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। অন্যদিকে জো বাইডেনের স্ত্রী জিল বাইডেন মনে করেন এই মনোনয়নের মাধ্যমে জাতি সঠিক নেতৃত্ব পাবে। এদিকে অঙ্গীকারের চেয়েও বেশি দেবার মতো যোগ্যতা নিজের রয়েছে বলে দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের জনগণ পুনরায় তাকে নির্বাচিত করবে। এফসি কাপকে সামনে রেখে ক্যাম্প শুরুর প্রক্রিয়ায় আছে বসুন্ধরা কিংস। কয়েক ধাপে খেলোয়াড়দের করোনা পরীক্ষার পর সেপ্টেম্বরের শুরুতেই ক্যাম্প শুরুর ইচ্ছে কিংস সভাপতির। বার্কস রবিনহোর পর এএফসির জন্য আরও 2 বিদেশি খুব দ্রুতই রিক্রুট হবে বলে জানান ইমরুল হাসান। এএফসির জোনাল চ্যাম্পিয়ন হওয়াই মূল লক্ষ্য দলটির। মাহফুজুল ইসলামের রিপোর্ট। আর্জেন্টাইন বার্কোস আর ব্রাজিলিয়ান রবিনহোর পর আর কে আসছেন কিংসের তাবুতে? করোনায় জাতীয় দলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ স্থগিত, তাই তো দেশের ফুটবল সমর্থকদের পুরোপুরি ফোকাস কিংসের এএফসি কাপের ম্যাচগুলোর দিকে। আরও স্পষ্ট করে বললে প্রাথমিক নজর কিংসের পরবর্তী রিক্রুটমেন্টের দিকে। এশিয়ানের মধ্যে অস্ট্রেলিয়া এবং ইরাকের 3 জন প্লেয়ার আছে আমাদের সংক্ষিপ্ত তালিকায়, আর অন্য যে বিদেশি আছে সেক্ষেত্রে আমাদের সংক্ষিপ্ত তালিকায় আসলে ল্যাটিন প্লেয়ার আছেন। তো আশা করছি তাকেও আমরা হয়তো এই 2 দিনের মধ্যে চূড়ান্ত করতে পারবো।
কিংস সভাপতির ভাবনায় করোনা পরিস্থিতি, খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষায় ইতিমধ্যেই নেওয়া হয়েছে নানান পদক্ষেপ। আমরা কাউকে হসপিটালে পাঠাচ্ছি না, একটা নির্দিষ্ট জায়গায় এসে স্যাম্পল নিয়ে যাবে, তারপর যদি কেউ নেগেটিভ হয় তাদেরকে আমরা ক্যাম্পে তুলবো, আর কেউ যদি পজিটিভ হয়ে যায় ওদেরকে আমরা আইসিসিবিতে আইসোলেশনে পাঠাবো। এটা আমাদের একেবারে, আমি চাই যে সেটা অমূলক হোক, যে মালদ্বীপের কোনো ম্যানিপুলেশন করে, রিপোর্ট নিয়ে কোনো ম্যানিপুলেশন করে আমার প্লেয়ারদেরকে খেলার বাইরে রাখে কিনা, এই জায়গাটাতে আমরা একটু শঙ্কিত। এই জন্যই আমরা 19 তারিখের পরিবর্তে আমরা 4 দিন আগে মালদ্বীপ যাচ্ছি। তেমন কিছু হলে আমরা হয়তো এফসির হস্তক্ষেপ কামনা করব। এএফসি কাপে গেলবার জোনাল সেমিফাইনাল খেলে চারিদিকে হইচই ফেলে দিয়েছিল আবাহনী লিমিটেড। এবার দেশের প্রতিনিধি হিসেবে সেই অর্জনকে ছাপিয়ে কিংসের লক্ষ্যটা আরো বড়। আমরা অন্ততপক্ষে ন্যূনতম জোনাল ফাইনালটা খেলতে চাই, আর আমাদের ইচ্ছে আছে যে আগামীতে এসিএল এর জন্য কোনো একটা স্লটে খেলতে পারি। সেপ্টেম্বরের শুরুতেই ক্যাম্প শুরু করতে চায় পেশাদার লিগের চ্যাম্পিয়নরা। স্টার্ট হয়ে গেছে, কারণ আজকের থেকে আমি মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দর্শক, শেষ করছি এখনকার নিউজ 24 সংবাদ। সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।